আজ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা বিখ্যাত ট্র্যাজেডি ওথেলো সামারি আমরা জানব। প্রথমেই আসা যাক এই গল্পের প্রধান চরিত্রগুলো সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। এই গল্পের প্রধান চরিত্র হলো ওথেলো। ওথেলো একজন জন্মসূত্রে কৃষ্ণাঙ্গ মোর। এই গল্পে ওথেলো ভেনিসের সৈন্যদলের প্রধান অর্থাৎ সেনাপ্রধান পদে অধিষ্ঠিত। এই গল্পের ওথেলো ছিল আবেগপ্রবণ ও খামখেয়ালি সিদ্ধান্ত গ্রহণকারী এবং যে খুব সহজেই অন্যের দ্বারা প্রভাবিত হয়, নিরাপত্তাহীনতায় ভোগে, সরল ব্যক্তি এবং গম্ভীর মেজাজের। দ্বিতীয় চরিত্র হলো ডেসডেমোনা। ডেসডেমোনা এই গল্পের আমরা ট্র্যাজিক হিরোইন বলতে পারি। ডেসডেমোনা হলেন সেনেটর ব্রাবান্সীয় মেয়ে, যে কিনা সুন্দরী, নিষ্পাপ ও পবিত্র মহিলা। সে ছিল স্পষ্ট ও সৎ বক্তা ও খুবই সরল। পরের চরিত্র ক্যাসিও, ফ্লোরেন্সের সৈন্যদলের এক সুন্দর যুব সৈনিক। সে ছিল ওথেলোর খুবই ভালো বন্ধু এবং সে ওথেলোর বন্ধুর পাশাপাশি সে ডেসডেমোনারও একজন ভালো বন্ধু ছিল। সে ওথেলো ও ডেসডেমোনার যে সম্পর্ক প্রথম দিকে তৈরি হয়েছিল তাতে বিশেষ সহায়তা করে এবং ক্যাসিও বেশ হ্যান্ডসাম ছিল এবং ক্যাসিও ছিল অত্যন্ত পরিমাণে একজন সৎ মানুষ। পরের চরিত্র হচ্ছে ইয়াগো। ইয়াগো হলেন এই গল্পের প্রধান শত্রু বা আমরা ভিলেন বলতে পারি। ভেনিসীয় সৈন্যদলের একজন বয়োজ্যেষ্ঠ সৈনিক এবং এমিলিয়ার হাজব্যান্ড। পরের চরিত্র হচ্ছে ব্রাবান্সীয়, ভেনিসের একজন ধনী সেনেটর, ডেসডেমোনার বাবা এবং ওথেলোর শ্বশুরমশাই। গল্পের শুরুতে আমরা দেখব যে ব্রাবান্সীয় ওথেলোকে পছন্দ করত, কিন্তু পরবর্তীকালে যেহেতু ব্রাবান্সীয়র বিনা অনুমতিতে তার কন্যাকে বিবাহ করে নেয় ওথেলো, তাই সে এক প্রকার তাদের শত্রুই হয়েছে। পরের চরিত্র হচ্ছে ভেনিসের ডিউক। ডিউক বলতে ছোট অঞ্চলের রাজাকে বলা হয়ে থাকে। এখানে ভেনিসের যে রাজা সে হচ্ছে ভেনিসের ডিউক, যিনি পক্ষপাত শূন্য বিচারক এবং যিনি হচ্ছে ন্যায়ের সমর্থনকারী। পরের চরিত্র হচ্ছে এমিলিয়া। এমিলিয়া হলেন ইয়াগোর স্ত্রী, ইয়াগোর হাতের পুতুল এক প্রকার, অর্থাৎ তার নিজস্বতা কোনো ছিল না, তার হাজবেন্ড তাকে যা বলতো সে তাই করত। এইবার আমরা শুরু করছি এই গল্পের সারসংক্ষেপ। বহুকাল আগে ভেনিসে ব্রাবান্সীয় নামক এক ধনী সেনেটরের ডেসডেমোনা নামে এক সুন্দরী কন্যা ছিল। চেহারার চেয়ে অন্তরকে ডেসডেমোনা বেশি গুরুত্ব দিত। ওথেলো নামধারী কৃষ্ণাঙ্গ এক মুরের প্রতি তার ভালোবাসা তৈরি হয়, যে আবার তুর্কিদের বিরুদ্ধে বিরচিত যুদ্ধের জন্য সারা দেশে উচ্চ শ্রদ্ধাশীল আসনে অধিষ্ঠিত হয়েছিল। উপরন্তু ওথেলোর দুঃসাহসিক কার্যাবলী, ভয়ঙ্কর লড়াই, মৃত্যুর কবল থেকে রুদ্ধশ্বাস রেহাই পাওয়ার মতন ঘটনা ইত্যাদির নিটোল বিবরণ শোনার এক তীক্ষ্ণ বাসনা ডেসডেমোনার মনে ছিল। এছাড়াও প্রকৃতি, পশু রাজ্যে মুরের রোমাঞ্চকর অভিযানসমূহ ও জেনারেল ওথেলোর সম্পর্কে ডেসডেমোনার মনকে তার প্রতি এক আলাদা রকমের ভালোবাসা তৈরি করেছিল। অপরপক্ষে ওথেলোর কাছে ডেসডেমোনার নারী সুলভ সরলতা, সৌজন্য, সৌন্দর্য এবং লাজুকতা কোনো অংশে কম ছিল না।
সে প্রস্তাব উত্থাপন করা মাত্রই ডেসডেমোনার তাৎক্ষণিক সম্মতিতে গুপ্তভাবে তাদের মধুর বন্ধন সমাপ্ত হয়, অর্থাৎ তাদের বিবাহ হয়ে যায়। বিবাহের সংবাদ ব্রাবান্সিওর কানে গেলেও তিনি ভেনিসের ডিউকের কাছে তার কন্যাকে বিপদগামী প্রলোভনে চালিত করার জন্য ওথেলোর বিরুদ্ধে আবেদন করে। ইতিমধ্যে ভেনিসে একটা সংবাদ ছড়িয়ে পড়ে যে ভেনিসের কাছ থেকে সাইপ্রাস দ্বীপটি পুনরুদ্ধার করার উদ্দেশ্যে তুর্কিরা এক শক্তিশালী নৌবহর পাঠিয়েছে। এই বিশাল সংকটে ওথেলোর সাহায্য ও সেবা ভেনিসের একান্ত প্রয়োজন। সিনেটরদের সভা যথার্থ ধৈর্য ও সহানুভূতি সহকারে ব্রাবান্সিওর আবেদন শুনলেও ওথেলো আত্মপক্ষ সমর্থন করতে তার সহজ সরল সাদামাটা চাতুর্যহীন বাকজালে সকলের কাছ থেকে উচ্চ প্রশংসা আদায় করে নিল। ওথেলোকে সমর্থন করে ডেসডেমোনা তার বাবাকে জানালো যে স্বামীর প্রতি তার কর্তব্য বাবার প্রতি কর্তব্যের চেয়ে ঊর্ধ্বে, ঠিক যেমনই তার মা নিজের ক্ষেত্রে বিবেচনা করেছিলেন। যাই হোক, আর কোনো সন্তান না থাকায় বৃদ্ধ বিবাহ পর্ব মেনে নিলেন, তবে নিজের কন্যা সম্পর্কে কিছু সতর্কবাণী তিনি তার জামাইকে বলে গেলেন। স্ত্রীকে নিয়ে ওথেলো অবিলম্বে সাইপ্রাস যুদ্ধের জন্য যাত্রা করল। ইতিমধ্যে হঠাৎ করে এক ভয়ঙ্কর ঝড় উঠে তুর্কি নৌবহরকে ছত্রাখান করে দিল, আর দ্বীপটি সুরক্ষিত রয়ে গেল। কিন্তু ডেসডেমোনার বিরুদ্ধে যে কুৎসা রটনা হয়েছিল তার জন্য ওথেলোকে নিজের মধ্যে একটা মানসিক লড়াই চালিয়ে যেতে হলো। বন্ধুদের মধ্যে ফ্লোরেন্সবাসী সম্ভাবনাময় সুনাম সৈনিক ক্যাসিও ছিলেন ওথেলোর সবচেয়ে প্রিয়। ইতিপূর্বে মহিলাদের মনোহরা এই যুবককে ওথেলো তার প্রেয়সী ডেসডেমোনার সাথে প্রেম পর্বে কাজে লাগিয়েছিল। এটাও অবশ্য মনে করা হতো যে যদি ওথেলো ছাড়া ডেসডেমোনার দ্বিতীয় পছন্দের কেউ থাকতো তাহলে সেটা অবশ্যই ছিল ক্যাসিও। এদিকে আবার ক্যাসিওকে ওথেলো সেনাবাহিনীতে লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ করায় ইয়াগোর ঘৃণা ও ক্রোধ বেড়ে গেল, কেননা ক্যাসিওর সুকৌশল যুদ্ধ পারদর্শিতা আগে থেকেই তার তীব্র ঘৃণার বিষয় ছিল। উপরন্তু তার স্ত্রী এমিলিয়ার প্রতি ওথেলোর দুর্বলতা সংক্রান্ত ইয়াগোর সুদীর্ঘ লালিত সন্দেহ তার উন্মত্ত ক্রোধান্বিত ইন্ধন যোগাতে লাগল, এবং তার ফলে ইয়াগো বিদ্বেষপূর্ণ মনোভাবটা ক্যাসিও, ওথেলো এবং ডেসডেমোনার উপর সাধারণ প্রতিহিংসার উদ্দেশ্যে কেন্দ্রীভূত হয়ে উঠল। ইয়াগোর মতো নিষ্ঠুর এবং ধূর্ত ব্যক্তির কাছে সুস্পষ্ট প্রতীয়মান যে হিংসাশ্রয়ী মনস্তাপ যে কোনো মানুষের কাছে সবচেয়ে বেশি তীক্ষ্ণ ও পীড়াদায়ক। তাই সে ক্যাসিও এবং ওথেলোর মধ্যে সম্পর্কের ভাঙন ধরাতে আর একজন অথবা উভয়কে শেষ করার গোপন ফন্দি আঁটতে লাগল। জেনারেল ওথেলো এবং লেডি ডেসডেমোনা সাইপ্রাস দ্বীপে পৌঁছালেন। তুর্কি নৌবহরের ছত্রখান হয়ে যাওয়ার বার্তা ইতিমধ্যে ছড়িয়ে পড়ায় সেনাবাহিনীতে পান ও ভোজন হৈহুল্লোড় মিলে একটা বিরাজ ভাব দেখা গেল। অর্থাৎ এখানে তুর্কির যে নৌবহর সেটা চারিদিকে ছত্রখান হয়ে গেছে, ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়ায় সবাই একটা উৎসব আমেজে চলে এলো।
ক্যাসিও, যাকে বল্গাহীন আমোদ প্রমোদ নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল, ইয়াগোর প্রলোভনে পড়ে অতিমাত্রায় প্রাণজনিত কারণে সুভদ্র সেনা আধিকারিক মন্টানোর সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়ল। সুযোগের পূর্ণ সদ্ব্যবহার কল্পে সেনাবাহিনীতে বিদ্রোহ ঘটেছে এই মর্মে ইয়াগো দুর্গের সতর্ক ঘণ্টা বাজিয়ে দিল। ওথেলো পৌঁছে ক্যাসিওকে প্রশ্ন করল। সে ইতস্তত বোধ করতে থাকায় ইয়াগো স্বেচ্ছায় নাক গলিয়ে ঘটনাকে এমনভাবে উপস্থাপন করল যার ফলে ক্যাসিওর অপরাধ আরও ভয়ঙ্কর হয়ে উঠল। লেফটেন্যান্ট ক্যাসিওকে পদচ্যুত করা হলো। এইভাবে ক্যাসিও এবং ওথেলোর মধ্যে বিভেদ ঘটানোতে ইয়াগোর কুমতলব ফলপ্রসূ হয়ে উঠল। অল্পক্ষণ পরে ক্যাসিও তার আপাত বন্ধু ইয়াগোর কাছে অনুতাপ ব্যক্ত করল যে কিনা ছলনা করে ক্যাসিওকে উপদেশ দিল যাতে ডেসডেমোনা তার স্বামী ওথেলোর কাছে মধ্যস্থতা করে। হতভাগা ক্যাসিও সুযোগটা গ্রহণ করল এবং সেই মতো ডেসডেমোনা অবিলম্বে ক্যাসিওকে পুনর্বহালের দাবি ওথেলোর কাছে পেশ করল। সেনাপতি ওথেলো সময়ের অপেক্ষা করতে থাকল। ক্যাসিওকে আবার ঘরের মধ্যে তার হয়ে মধ্যস্থতার জন্য ডেসডেমোনাকে অনুরোধ করতে লাগলো। ইয়াগো এবং ওথেলো ঘরে প্রবেশ করল। ওথেলো প্রবেশের বিপরীত দরজা দিয়ে ক্যাসিওর তাৎক্ষণিক প্রস্থান ইয়াগোর চাতুর্যকে আরও বাড়িয়ে দিল। ডেসডেমোনা প্রস্থান করলে ইয়াগো ওথেলোকে প্রশ্ন করল যে তাদের প্রেম পর্ব সম্পর্কে ক্যাসিও কিছু জ্ঞাত কিনা। ওথেলো সায় দিলে ইয়াগো তামাশাজনক উক্তি ব্যক্ত করায় ওথেলো নিদারুণ মনোবেদনায় চমকে উঠল, এই ভেবে যে ক্যাসিও এবং ডেসডেমোনার মধ্যে গোপন সাক্ষাৎ গুপ্ত কোনো ঘটনার নির্দেশ করে। ইয়াগোর কুচক্র ওথেলোর মনের আগুনে ইন্ধন যোগান দিল। কৌশলী ইয়াগো ইচ্ছাকৃত কাল হরণ করায় ওথেলোর উৎসুক্য প্রবল হয়ে উঠল। সন্দেহকে সম্বল করে প্রকৃতপক্ষে ইয়াগো নিজের স্ত্রীর প্রতি ওথেলোকে পাগল প্রায় খেপিয়ে তুলল। সেনানায়ককে সে প্রমাণ সংগ্রহের উপদেশ দিয়ে ক্যাসিও কাছাকাছি থাকাকালীন নিজের স্ত্রীর প্রতি নজর রাখতে সজাগ থাকতে সতর্ক করল। নিজের কদর্য মানসিকতা অবলম্বনে ইয়াগো সুকৌশলে ওথেলোর কানকে বিষিয়ে দিয়ে কাজে লাগালো এই বলে যে ডেসডেমোনা তাকে বিয়ে করার জন্য নিজের বাবার সঙ্গে প্রতারণা করেছিল। সুতরাং এটাও অসম্ভব নয় যে সে তার স্বামীর সঙ্গেও প্রতারণা করবে না। যদিও ইয়াগো ক্যাসিওর বিরুদ্ধে তীব্র ঘৃণা ব্যক্ত করল, সে আবার অন্য ছলনা করল। তার প্রিয়তমা স্ত্রীর বিশ্বস্ততা নিয়ে ওথেলোকে উত্তেজিত করে তুলল। সে বলতে থাকলো যে উচ্চ বংশজাত সুদর্শন অনেক পুরুষকে পরিত্যাগ করে তার দৃঢ় ইচ্ছাকে চরিতার্থ করার জন্য ডেসডেমোনা কৃষ্ণাঙ্গ ওথেলোকে বিবাহ করেছিল। ঠিক এই রকম ভাবে বর্তমানে আরও উন্নত বিচক্ষণতা তাকে নিজের জাতের সুদৃশ্য যুবকের প্রতি পরিচালিত করে থাকতে পারে। ক্যাসিওর পুনর্বহালকে আরও একটু বিলম্বিত করানোর জন্য সে ওথেলোকে প্ররোচিত করতে থাকলো। আবার সাথে সাথে
ক্যাসিওর কারণে ডেসডেমোনার অনুরোধের মাত্রাকেও লক্ষ্য করতে উপদেশ দিল। ইয়াগোর প্রতিহিংসার পরিকল্পনা এতটাই জঘন্য ছিল যে এক চোখে সে ওথেলোর নিষ্কলুষ স্ত্রীর সগুণগুলোকে কলঙ্কিত করতে জাল বিস্তার করল, অপর চোখে ক্যাসিওর পুনর্বহালের জন্য ডেসডেমোনার নিষ্পাপ প্রচেষ্টাকে ফাঁদ হিসেবে কাজে লাগিয়ে তার সর্বনাশের পথ প্রশস্ত করে ফেলল। ইয়াগোর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে ওথেলো অস্থির হয়ে উঠল। পৃথিবীর সকল পানীয় তার আত্মিক শান্তি পুনরুদ্ধার করতে ব্যর্থ হল। তার জীবনের সকল উৎসাহ শূন্য মনে হল। তার সেনাপতি সুলভ গরিমা এবং উচ্চাভিলাষ যেন অতীত। ডেসডেমোনার কলুষ প্রমাণ করাটা তার জীবনের ব্রত হয়ে উঠল। এমন সময়ে ইয়াগো আরো গম্ভীর বন্ধুত্বের ভান করে ইঙ্গিত দিল যে ক্যাসিওকে ঠিক সেই রুমালটা দিয়ে মুখ মুছতে দেখেছে যেটা নিজের প্রিয়তমার প্রতি ওথেলোর প্রথম উপহার ছিল। ফলে ডেসডেমোনার অবিশ্বাসের প্রতি মনোভাব পুনরায় মেরামতের ঊর্ধ্বে পৌঁছে গেল এবং উপযুক্ত বিচক্ষণতা ছাড়াই সে বিশ্বাসঘাতিনী ডেসডেমোনা এবং শয়তান ক্যাসিও উভয়কে হত্যা করতে দৃঢ় মনস্থ হল। প্রকৃতপক্ষে ডেসডেমোনা তার প্রভু প্রদত্ত প্রথম উপহারটি ক্যাসিওর হাতে তুলে দেওয়ার মতো ততটা নিজ প্রবৃত্তির মহিলা ছিল না। ইয়াগোর কুচক্রী ফাঁদ তার স্ত্রী এমিলিয়াকে গুপ্তভাবে রুমালটা ডেসডেমোনার অসাবধানতা বশত হস্তগত করে ক্যাসিওর পথে ফেলে রেখে তার প্রতি ডেসডেমোনার উপহার হিসেবে প্রমাণ করতে চেষ্টা করেছিল। তীব্র ক্রোধ নিয়ে ওথেলো দ্রুত বাড়িতে ফিরে মাথা যন্ত্রণার ভান করে ডেসডেমোনার কাছে রুমালটা চাইল। মহিলা সঙ্গে সঙ্গে হুকুম পালন করতে অগ্রসর হল, কিন্তু তার প্রভু ঠিক সেই রুমালটা চাইল যেটা সে তার প্রিয়তমাকে উপহার দিয়েছিল। ব্যর্থ হয়ে ডেসডেমোনা তার প্রভুর ভালোবাসা হারানোর ভয়ে কেঁপে উঠল এবং সর্বতোভাবে তাকে তুষ্ট করতে চেষ্টা করল, কিন্তু ওথেলো সশব্দে ঘর ত্যাগ করল এবং ক্যাসিওর প্রতি তার তীব্র ঈর্ষা ডেসডেমোনাকে বুঝিয়ে দিল। পরবর্তী সাক্ষাতে ওথেলো ডেসডেমোনাকে বিশ্বাসঘাতিনী হিসাবে অভিযুক্ত করল, যা কিনা সকল কষ্টভোগের চেয়ে তার কাছে সবচেয়ে পীড়াদায়ক মনে হয়েছিল। সুন্দর বেশভূষার আড়ালে তার স্ত্রী একটা নোংরা হীন জীব একথা বলে সে প্রস্থান করল। নিজের স্বামীর দ্বারা মিথ্যা সন্দেহের কারণে ডেসডেমোনা খুবই আঘাত পেল। বিষণ্ণ চিত্তে বিছানা নিল এবং ঘুমিয়ে পড়ল। ভয়ঙ্কর প্রতিহিংসার মনোভাব নিয়ে ওথেলো তার বিশ্বাসীনা স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে পুনঃপ্রবেশ করল। সে তাকে শেষবারের মতো চুম্বন করে আর নিষ্ঠুর অশ্রুপাত করল। ডেসডেমোনা জেগে উঠল, তার স্বামীর দুষ্ট মনোভাব লক্ষ্য করল। ক্ষমা ভিক্ষা চেয়ে রুমাল সংক্রান্ত বিষয়ে তার ভুল ধারণাটা পরিষ্কার করতে চাইল, কিন্তু কোনো ফল হলো না। ঠিক যখন আহত ক্যাসিও দ্রুত বেগে প্রবেশ করল, প্রেমাতুর স্বামীর মধ্যকার শয়তানটা তার প্রেয়সীকে গলা টিপে হত্যা করল। ইয়াগো পিছু পিছু অনুসরণ করছিল, তার গুপ্ত ষড়যন্ত্র চাপা রেখে। এর পরপরই ক্যাসিওর পকেট থেকে কিছু চিঠি পাওয়া গেল, যেগুলো ইয়াগোর কুচক্র ফাঁস করে ক্যাসিও বিশুদ্ধতার প্রমাণ নিয়ে তার সেনাপতির কাছে
ক্ষমা প্রার্থনার সাক্ষ্য বহন করেছিল। সত্যটা ওথেলোর কাছে বজ্রঘাতের মতন মনে হলো। নিজের নিষ্পাপ পরিশুদ্ধ স্ত্রীকে হত্যা করার পাপ তার সত্তাকে কুড়ে কুড়ে খেতে লাগলো এবং নিদারুণ জ্বালাময় মনোবেদনায় নিজেকে হত্যা করে বিশ্বস্ত প্রেমিক তার পিয়ার নিথর দেহের ওপর পড়ে রইল। এইভাবে ইয়াগোর বিদ্বেষপূর্ণ চক্র চরিতার্থ হওয়ার ফলে একজন গুণধর স্বামী, সুখ্যাত ব্যক্তিত্ব এবং খ্যাতনামা সেনাধিনায়ক এর অখ্যাত মৃত্যুর জন্য সমগ্র ভেনিস সড়কে মূর্ছা গেল। ডেসডেমোনার প্রতি তার ভালোবাসায় কোনো বুদ্ধি ছিল না, অর্থাৎ ওথেলোর ছিল শুধু আবেগ। যখন সে মারা গেল, তার পূর্বকার গুণগুলো এবং বীরত্বের কাহিনীগুলো সকলে স্মরণ করতে লাগলো। অপরদিকে ইয়াগোকে চরম যন্ত্রণাময় কঠিন মৃত্যুদণ্ড দেয়া হলো এবং গোটা ভেনিস রাজ্যে তাদের বিখ্যাত সেনানায়কের মৃত্যুতে এক শোক পালন হলো। এইখানেই এই ওথেলো বিয়োগান্ত নাটকটি শেষ হয়।